গল্প গ্লোবাল। এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বাঙালির প্রথম জনপ্রিয় গোয়েন্দার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় কিংবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাহিত্যিকের কলমে তার জন্ম নয়। প্রিয়নাথ বাস্তবিকই ছিলেন গোয়েন্দা, তবে ফেলুদা ব্যোমকেশদের মতো প্রাইভেট ইনভেস্টিগেটর নন, সরকারি গোয়েন্দা। আজ থেকে প্রায় ১১.৫ বছর আগে তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে ৩৩ বছর চাকরি করার সুবাদে যে সমস্ত বিস্ময়কর রহস্যের উদ্ঘাটন করেছিলেন তাই তিনি লিপিবদ্ধ করেছেন অসামান্য ভঙ্গিতে। সে অর্থে রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ই ছিলেন প্রথম বাংলা গোয়েন্দা সাহিত্যের স্রষ্টা। পরিবেশনার স্বার্থে গল্পের ভাষা, ভঙ্গি এবং সামগ্রিকতায় কিঞ্চিত পরিবর্তন করে নেওয়া হয়েছে। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়, শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়, আবহ, শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। আজকের গল্প রহস্যময় মৃতদেহ। একদিন সন্ধ্যের আগে খবর পেলাম যে কেওড়াতলার শ্মশানঘাটে এক বৃদ্ধার মৃতদেহ দাহ করবার জন্য আনা হয়েছে, কিন্তু মৃতদেহের কপালে একটা আঘাতের চিহ্ন থাকায় শ্মশানঘাটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের মনে সন্দেহ হয় যে বৃদ্ধার মৃত্যু স্বাভাবিক নয়, হয়তো এটা একটা খুনের ঘটনা হলেও হতে পারে। তিনি মৃতদেহ সৎকারের কাজ বন্ধ রেখে থানায় খবর পাঠান এবং মৃতদেহ যারা নিয়ে এসেছিল তাদেরও আটক করে রাখেন। খবর পেয়েই পুলিশ শ্মশানে পৌঁছে যায়, কিন্তু সব শুনে তারা কিছুই বুঝে উঠতে না পেরে আমাদের ডিপার্টমেন্টের সাহায্য চেয়ে পাঠালেন। সেই সময় আর কেউ উপস্থিত না থাকায় এই তদন্তে তাদের সাহায্য করবার ভার পড়ল আমার ওপর। কেওড়াতলার শ্মশানঘাট কালীঘাটের কাছে। বাইরের বেশিরভাগ মৃতদেহই দাহ করবার জন্য এই ঘাটে আনা হয়। সেই ঘাটে পৌঁছে দেখলাম একটা ভাঙা দড়ির খাটিয়ার উপর মৃতদেহটি রাখা আছে। দেখে মনে হলো মৃতার বয়স ৮০-র কম হবে না। শরীর অত্যন্ত শীর্ণ, দীর্ঘদিন ধরে রোগ ভোগ করলে যেমন হয়ে থাকে। মৃতার কপালের একটু ওপর দিকে বাঁ দিক ঘেঁষে একটা স্পষ্ট আঘাতের চিহ্ন, এবং সেটা খুব সামান্য নয়, বেশ বড়সড়ই। দৈর্ঘ্যে প্রস্থে প্রায় ২.৫-৩ ইঞ্চির মতো হবে। আঘাতটা টাটকা আঘাত বলেই মনে হয়, কারণ শুকনো রক্তের দাগ এখনো লেগে আছে। আঘাতের ওপরে খানিকটা কাঁচা মাটি লেগে আছে দেখলাম। মৃতদেহটি ভালো করে দেখে নিয়ে ভারপ্রাপ্ত কর্মচারীটির সঙ্গে দেখা করলাম বিষয়টি কি তা ভালো করে জানার জন্য। তিনি বললেন, দুপুর ১টার সময় ওরা মৃতদেহ নিয়ে আসে। সঙ্গে ছিল মোট ৩ জন। তাদের মধ্যে ২ জন পুরুষ মানুষ, একজনের নাম
বামেশ্বর, আর একজনের নাম ভবতরণ, আর একজন মহিলা, তার নাম বিলাসী। সৎকারের আগে নিয়ম মোতাবেক আমি মৃতদেহ দেখতে গেলাম। তখনই ক্ষতচিহ্নটা আমার চোখে পড়ল। কপালের উপর দিকটা ওভাবে থিতলে গেল কি করে? কথাটা ওদের জিজ্ঞেস করলাম, কিন্তু তিনজনের কেউই সন্তোষজনক কোনো উত্তর দিতে পারল না। আমার কিরম একটা সন্দেহ হলো, সুতরাং বাধ্য হয়ে থানায় খবর পাঠাতে হলো। ওই তিনজন এখন কোথায় আছে? এখানেই বসিয়ে রেখেছি, ডাকবো? বেশ, আসুন আমার সঙ্গে, ব্যবস্থা করে দিচ্ছি। প্রথমে এলো রামেশ্বর। জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? ও আগে হুজুর রামেশ্বর। বৃদ্ধা কখন মারা যান? বেলা তখন 11টা হবে। আমি বাড়িতেই ছিলাম। ওই বিলাসী এসি বললো যে তার শাউরি মারা গেছে। লোকজন কেউ নেই বলি ওই দেহ শ্মশানে নিয়ে যেতে পারছে না। বিলাসীর বাড়িতে আর কে কে আছে? ও আর ওর শাউরি, আর কেউ নেই। শাশুড়ি মারা গেল কিভাবে? অনেক দিন ধরে ভুগছিল, এটা জানতাম। তারপর তুমি বিলাসীর বাড়ি গেলে? হ্যাঁ, পাড়া প্রতিবেশী হই, বিপদের সময় এইটুকু তো করতেই হবে। বেরোবার সময় ভবতারণকেও দেখতে পেলুম। বিলাসী তারেও বলল। আমরা দুজনেই বিলাসীর বাড়ি গেলুম। গিয়ে কি দেখলে? ওই বুড়ির দেহটা দাওয়ায় শোয়ানো রয়েছে। ওই মাথা থেকে পা পর্যন্ত একটা ওই কাপড় দিয়ে ঢাকা। এরপর আমরা একটা খাটিয়া এনি, ওই ঢাকা দেওয়া দেহটা ওই অবস্থাতেই খাটিয়ার ওপর তোলে নি। কপালের ওপর দাগটা কিভাবে হলো? জানি না, ও দাগ তো আমরা আগে দেখতেই পাইনি। এখানে আনার পরে তো দেখছি। লোকের উপকার করতে গিয়ে এরম বিপদে পড়ে যাবো তা তো আর বুঝিনি। তাহলে কি আর আসতুম? এখন দেখছি এই লোকের উপকার করাও পাপ। এরপর ভবতারণের সাথেও আলাদা করে কথা বললাম। রামেশ্বর যা যা বলল, ভবতারণও ওই একই কথাই বলল। সব শেষে ডাকলাম বিলাসীকে। তোমার নাম বিলাসী? হ্যাঁ দারোগাবাবু। এই বৃদ্ধা তোমার কে হয়? শাশুড়ি। বাড়িতে আর কে আছে? অনেক দিন হলো আমি বিধবা হয়েছি। তারপর থেকেই আমি আর আমার শাশুড়ি এই বাড়িতেই বাস করে আসছি, আর কেউ নেই। সংসার খরচ কে চালায়? শাশুড়ির কাছে কিছু টাকা ছিল, তাছাড়া বড় বাজারে আমার স্বামীর হুঁকোর দোকান ছিল। স্বামী মারা যাবার পর একজন কর্মচারী দোকানটা চালায়, সেই বাবদ মাসে মাসে কিছু টাকা দেয়। সেই টাকা থেকেই সংসার চলে। তোমার শাশুড়ির কি অনেক টাকা জমানো আছে? শুনেছি তো তার বেশ কিছু নগদ টাকা আর গয়নাগাটিও আছে। আমি সচক্ষে তা কখনো দেখিনি, তবে মাঝে মধ্যে বলতেন যে তার যা কিছু আছে মৃত্যুর পর সব আমাকেই দিয়ে যাবেন। কিন্তু মৃত্যুর সময় তো তার সঙ্গে আমার দেখাই হলো না, তাই কিছু বলেও যেতে পারলেন না। তার কি আছে না আছে এখন পর্যন্ত আমি জানি না। শাশুড়ির মৃত্যুর সময় তুমি কোথায় ছিলে? ভবানীপুরে। কেন? তাহলে দারোগাবাবু প্রথম থেকেই আপনাকে সব কিছু খুলে বলতে হয়। হ্যাঁ, প্রথম থেকেই বলো। আমার শাশুড়ির বয়স নিতান্ত কম নয়, প্রায় 80 বছর তো হবেই। কিন্তু বুড়ি দুর্বল ছিল না, সংসারের বেশিরভাগ কাজ নিজেই করত। নিজের ইচ্ছে মতো এবাড়ি ওবাড়ি ঘুরে বেড়াতো। একদিনের জন্যেও অসুস্থ হয়ে বিছানায় শুতে দেখিনি। এই মাসখানেকের মধ্যেই ওর এই হাল হয়ে গেল। প্রথমে জ্বর হলো, তার 4-5 দিন পরেই সে জ্বর সেরেও গেল, কিন্তু হাত পা ফুলতে আরম্ভ করলো। শেষে আবার জ্বর এলো। সে জ্বর আর ছাড়ল না, দিনে দিনে দুর্বল হয়ে পড়ল। এই 4-5 দিন হলো অবস্থা বেশ খারাপ হতে লাগলো। হাঁটা চলাও বন্ধ হয়ে গেল, পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়লেন। আমাদের বাড়িটা 3 বিঘা জমির ওপর, বেশিরভাগটাই গাছপালা, কাঁচা বাড়ি। থাকার মতো ঘর মাত্র 2টো। একটাতে আমার শাশুড়ি থাকতেন আর একটাতে আমি। শাশুড়ির রোগ যখন খুব বাড়াবাড়ি হয়ে উঠল, তখন তিনি ঘর ছেড়ে দাওয়ার ওপরে বিছানা পেতে সেখানেই শুয়ে থাকতেন। তার আর উঠবার ক্ষমতা ছিল না। সেই সময় তার সমস্ত কাজকর্ম আমাকেই করে দিতে হতো। এদিকে সংসারের অন্য কাজও রয়েছে। আমি আর যেন পেরে উঠছিলাম না। আজ সকাল থেকে 8টা পর্যন্ত আমি তার কাছেই ছিলাম। এর মধ্যে কতবার যে তাকে ওঠাতে হয়েছে, কতবার যে পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করতে হয়েছে, তার স্থিরতা নেই। এই অবস্থা দেখে আমি ভাবলাম আমার একার দ্বারা এই রোগীর সেবা যত্ন করা সম্ভব হবে না।
অথচ এ কাজে আমাকে সাহায্য করতে পারে পাড়ায় এমন কেউ নেই। তখনই আমার তরুলার কথা মনে পড়ল। সে এই বিপদের সময় আমাকে সাহায্য করলেও করতে পারে। তরলাকে? আমার বন্ধু। আগে আমাদের বাড়ির কাছেই ওদের বাড়ি ছিল। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। আমি কিছু বললে সে নিজের ক্ষতি স্বীকার করেও আমার কথা রাখত। এরপর ওরা ভবানীপুরে চলে যায়। ভবানীপুরে চলে যাওয়ার পরেও সে অনেক দিন আমাদের বাড়িতে এসেছে, রাত্রে থেকেছে, আমিও তাদের বাড়িতে গিয়ে থেকে এসেছি। তো এই অবস্থায় ওর কথাই আমার মনে এলো। সে যদি আসতে পারে আমার সমস্যার অনেকটা সুরাহা হবে। এই ভেবে আমি শাশুড়িকে একা রেখে তরলাকে খবর দিতে ভবানীপুরে গেলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, তরলার সঙ্গে দেখা হলো না। গিয়ে শুনলাম 3 দিন হলো সে তার বোনের বাড়ি গেছে। হতাশ হয়ে ভবানীপুর থেকে বাড়ি ফিরে এলাম। এসে দেখলাম আমার শাশুড়ি বারান্দার উপরেই শুয়ে আছে, কিন্তু ঠিক যেখানটায় আমি শুয়ে রেখে গিয়েছিলাম ঠিক সেখানটায় নেই। তারপরেই লক্ষ্য করলাম মাথার কাছে এক জায়গায় জখম হয়েছে, সেখান দিয়ে রক্ত পড়ছে। দেখে আমার মনে ভয় লেগে গেল। কাউকে কিছু জানালাম না। ওকে বারবার জিজ্ঞাসা করলাম। উনি তখন এতটাই নিস্তেজ হয়ে পড়েছেন যে মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। এর কিছুক্ষণ পরেই উনি মারা গেলেন। এরপর এদের দুজনকে ডেকে এনে মৃতদেহ দাহ করার জন্য এখানে নিয়ে এলাম। রামেশ্বর, ভবতারণ এবং বিলাসীর কথা শুনে বৃদ্ধার আঘাত সম্পর্কে কিছুই বুঝতে পারলাম না। শ্মশানের অনুসন্ধান আপাতত এখানেই শেষ করে মৃতদেহ পরীক্ষার জন্য পাঠিয়ে দিলাম। এরপর এদের সবাইকে নিয়ে বৃদ্ধার বাড়িতে গেলাম। একজন পাহারাওয়ালা মারফত খবর পাঠিয়ে আমার এক জুনিয়র সহকর্মীকেও আনিয়ে নিলাম। আমার এই সহকর্মীটি বেশ কয়েকটি মামলাতেই আমার সঙ্গে থেকেছেন। বেশ করিতকর্মা, বুদ্ধিমান ছেলে। বিলাসী তার বাড়ির যে বর্ণনা দিয়েছিল, এসে দেখলাম বাড়িটা তেমনই। যে বারান্দা বা দাওয়ার উপর রোগশয্যায় বৃদ্ধা শুয়েছিল, বিলাসী সেই জায়গাটা দেখিয়ে দিল। দেখলাম বারান্দাটা উঠোন থেকে প্রায় 4 ফুট উঁচু। বারান্দার কোল ঘেঁষে নিচে সারি দিয়ে অনেকখানি জায়গা লম্বালম্বি করে ইট পাতা রয়েছে। জিজ্ঞাসা করলাম, এখানে এভাবে ইট পাতা কেন? বর্ষাকালে চাল থেকে জল গড়িয়ে মাটি খুঁড়ে যায়, তাই ইট পাতা হয়েছে। জায়গাটা বেশ পরিষ্কার দেখছি। প্রতিদিনই কি নিকোনো হয়? হ্যাঁ, রোজই। আজ তো যতবার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করেছি ততবারই নিকিয়ে দিয়েছি, তাই এখনো পরিষ্কার আছে। ভবানীপুর যাওয়ার কতক্ষণ আগে তুমি পরিষ্কার করেছিলে? যাবার আগে আগেই করেছিলাম। ভবানীপুর থেকে ফিরে আসতে কতক্ষণ লেগেছিল? 1 ঘন্টার বেশি হবে না। ফিরে আসার পরেও একবার পরিষ্কার করেছিলে? হ্যাঁ, ফিরে এসে আবার একবার করেছিলাম। ময়লা হয়েছিল? হ্যাঁ, ফিরে এসে দেখলাম পেচ্ছাপ পায়খানা করেছেন, তাই আবার ওপর নিচ সব জল ঢেলে পরিষ্কার করতে হয়েছিল। পরিষ্কার করার সময় অন্য কিছু খেয়াল করনি? হ্যাঁ, এক জায়গায় রক্ত দেখেছিলাম। মাটি তো ভিজেই ছিল মনে হচ্ছে। কোনো পায়ের ছাপটাপ দেখনি? তখন তো আর অন্য কিছু ভাবিনি, কিন্তু এখন আপনি বলার পর আমার মনে হচ্ছে পায়ের দাগ। হ্যাঁ, পায়ের দাগ। তারপর ভারী কিছু একটা মাটিতে রাখলে যেমন দাগ পড়ে তেমন দাগও এইখানটাতে ছিল। তোমার শাশুড়ির টাকা কড়ি গয়নাগাটি কোথায় থাকে? তা আমি বলতে পারবো না। কি আছে না আছে তাও আমি জানি না। তোমার কি আছে? আমার টাকা কড়ি কিছু নেই। গয়নাপত্র? তাও নেই। তোমার স্বামী বেঁচে থাকাকালীন নিশ্চয়ই গয়নাগাটি ছিল? হ্যাঁ, ছিল। সেগুলো কি হলো? একটা একটা করে সবই বিক্রি করে দিয়েছি। টাকাগুলো? খেয়ে ফেলেছি। তুমি যে বললে তোমার শাশুড়ির টাকা আর হুঁকোর দোকান থেকে যা পেতে তা দিয়েই তোমাদের সংসার চলতো? ওই টাকায় কুলোতো না। আমরা বিলাসীদের বাড়িতে ঢোকার পর থেকেই 1জন 2জন করে সেখানে অনেক লোকের ভিড় জমে গিয়েছিল। তাদেরই মধ্যে থেকে কেউ একজন বলে উঠল, আর তোমার উপপতিকে যে এতদিন খাওয়াতে, সে কথাটা এখন চেপে যাচ্ছ কেন? এ কথা শুনে আমি বিলাসীকে জিজ্ঞাসা করলাম, ওই লোকটা যা বললো সেটা কি ঠিক? ও আমার শত্রু, তাই মিথ্যে কথা বলে আমার বদনাম করতে এসছে।
আমার কোনো উপপত্তি নেই। এরপর বাড়ির চারপাশটা ঘুরে একবার দেখে নিলাম। বড় বড় গাছ, আগাছা আর ঝোপ জঙ্গলে জায়গাটা ছেয়ে আছে। আমার সহকর্মী জুনিয়র অফিসারটি বললেন, খুন নাকি আত্মহত্যা না স্বাভাবিক মৃত্যু কিছুই তো ঠিকমতো বোঝা যাচ্ছে না স্যার। কপালের দাগটাই সব গুলিয়ে দিচ্ছে। ওই ক্ষত চিহ্নটা না থাকলে তো স্বাভাবিক মৃত্যু বলেই ধরে নেওয়া যেত। থিওরি হিসেবে আত্মহত্যার ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে না। নিচে নেমে ইটে মাথা ঠুকে আবার ওপরে উঠে আসবে, এটা একটু কষ্ট কল্পনা হয়ে যাবে। স্যার, দাওয়া থেকে গড়িয়ে নিচে পড়ে গিয়েও তো কপালে আঘাত পেতে পারে। এটাই সবচাইতে জোরালো সম্ভাবনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই রকম একজন মুমূর্ষু বৃদ্ধা, সে পড়ে গিয়ে অতটা আঘাত পাবার পরও আবার এতটা উঁচু দাওয়ায় নিজের বিছানায় শুয়ে পড়তে পারবে? দাওয়ায় উঠল কিভাবে? সিঁড়ি দিয়েও তো ওঠেনি। বিলাসীর কথা সত্যি হলে পায়ের দাগ ছিল দাওয়ার কোল ঘেঁষে নিচের দিকে, সিঁড়িতে কোনো দাগ ছিল না। তাহলে কি স্যার খুন? আমাদের কাজ হচ্ছে সেটাই তদন্ত করে দেখা। খুন করার উদ্দেশ্য কি অপহরণ? এছাড়া অন্য কোনো কারণ আর কিই বা থাকতে পারে। এরপর বিলাসী এবং বৃদ্ধার ঘর দুখানাও ভালো করে দেখলাম। কোনো জিনিস এদিক ওদিক হয়েছে বলে মনে হলো না। তবুও বাক্স পেঁটরা যা ছিল সমস্তই খুলে দেখলাম, কিন্তু নগদ টাকা বা অলংকার আদি কারোর ঘরেই কোনো বাক্সের ভিতরেই দেখতে পেলাম না। যদিও পাড়া প্রতিবেশীদের মধ্যে অনেকেই বলল যে বিলাসীদের অবস্থা নাকি খুব একটা মন্দ নয়, টাকা পয়সা গয়নাগাটিও তাদের নাকি ভালোই আছে। বিলাসী কিন্তু সে কথা মানল না। সবার সামনেই বলল, এই বাড়িটুকু ছাড়া আমাদের আর কিছুই ছিল না দারোগাবাবু। এরপর সে রাতের জন্য বিলাসীর বাড়িতে একজন কনস্টেবলকে মোতায়েন করে দিয়ে আমরা দুজন সেখান থেকে বেরিয়ে পড়লাম। এখন কোথায় যাবেন স্যার? উপপতির খোঁজে। পাড়ার ভেতর আরও খানিকটা খোঁজ খবর করতেই আমার মনোবাঞ্ছা পূর্ণ হল। বিলাসীর যে সত্যিই একজন উপপতি আছে এ কথাটা দেখলাম অনেকেই জানে। একজন বেশ পরিষ্কার করে জড়ানো গলায় বলল, হ্যাঁ সে তো, তার নাম গগনচন্দ্র ঘোষ। বিলাসী জাতিতে সুবর্ণ বণিক, কিন্তু তার উপপতি গোয়ালা। এই গগন ঘোষ থাকে কোথায় তুমি জানো? উত্তর দিকে সোজা 8 মাইল হেঁটে গেলেই ঘোষপাড়ায় গিয়ে উঠবেন। সেখান থেকে না সেখান থেকে কোথাও যেতে হবে না, ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন। নাম জেনে গেলে বাড়ির ঠিকানা বার করে নেওয়াটা খুব একটা সমস্যার হয় না। আমরা গগনচন্দ্র ঘোষের বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমার সহকর্মী বললেন, স্যার, উপপতির কথাটা বিলাসী অস্বীকার করলো কেন? উপপতির কথাটা বিলাসী অস্বীকার করলো হয়তো চক্ষু লজ্জার ভয়ে। আচ্ছা, এমন কি হতে পারে না যে বৃদ্ধার যা আছে তা আত্মসাৎ করার লোভে বিলাসী আর গগন দুজনে সলা পরামর্শ করেই বৃদ্ধাকে খুন করলো? হতেই পারে। বিলাসী যে অনেক কিছু গোপন করছে তা তো বোঝাই যাচ্ছে। এতদিন এক বাড়িতে একসঙ্গে বাস করেও সে জানে না তার শাশুড়ির কি আছে না আছে। এটা ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। তার নিজের টাকা পয়সা গয়নাগাটিগুলো বা কোথায় গেল? দুজন মানুষের সংসারে কি বা এমন খরচ যে বৃদ্ধার দেওয়া টাকা, হুঁকোর দোকান থেকে পাওয়া টাকা তাতেও চলছিল না, গয়না বিক্রি করে দিতে হচ্ছে। এটাও ঠিক বিশ্বাসযোগ্য না। তাছাড়া স্যার, ওর মনে যদি পাপ নাই থাকবে তবে কপালে আঘাতের চিহ্নের ব্যাপারটা গোপন করে যাবে কেন? যারা মৃতদেহ শ্মশানে নিয়ে এলো তাদেরও পর্যন্ত জানালো না। এই আচরণ কি সন্দেহজনক নয়? সন্দেহজনক তো বটেই, কিছু একটা তো গন্ডগোল নিশ্চয়ই আছে। কথা বলতে বলতে আমরা ঘোষপাড়ায় এসে পৌঁছলাম। গগন ঘোষের বাড়িটা খুঁজে পেতেও খুব বেশি বেগ পেতে হলো না। এই পাড়ারই এক ভদ্রলোককে সঙ্গে নিয়ে গগনচন্দ্রের বাড়িতে ঢুকলাম, কিন্তু গগনচন্দ্রকে বাড়িতে পাওয়া গেল না। বাড়িতে অন্য কোনো পুরুষ মানুষও নেই। অগত্যা
সঙ্গের ভদ্রলোকটির মাধ্যমেই বাড়ির এক বৃদ্ধার সাথে কথাবার্তা চালাতে হলো। তিনি জানালেন, সে তো সকালে খেয়ে দে কুটুম বাড়িতে গেল, এখনো ফেরেনি। বাড়ি থেকে কখন বেরিয়েছিল? তা 10টা 11টা হবে। কোথায় গেছে? বললুম যে কুটুম বাড়ি। কুটুম বাড়িটা কোথায় আপনি জানেন? না না, সে তো কিছু বলে যায়নি। বিলাসীকে আপনি চেনেন? বিলাসী কেন চিনব না, এবাড়ির সকলেই তাকে চেনে। আপনাদের বাড়িতে তার আসা যাওয়া আছে? খুব আছে, নিত্যই আসে। গগনের সাথে তার একটু বেশি ভাব ভালোবাসা আছে। এই তো মাস 2 আগেই বিলাসী আর তার শাশুড়ি, তা প্রায় 4-5 মাস এ বাড়িতে বাস করে গেছে। গগন ওদের থাকবার জন্য 2টো ঘর খালি করে দিয়েছিল। তারপর চলে গেল কেন? তার শাশুড়ির খুব শরীর খারাপ হলো, তিনি আর থাকতে চাইলেন না। সেদিনই ওরা নিজেদের বাড়িতে ফিরে গেল। ওরা যখন এখানে থাকতো তখন ওদের কাছে কোনো গয়নাগাঁটি বা মূল্যবান জিনিসপত্র কিছু ছিল কিনা জানেন? বিলাসীর গয়নাগাটি নেহাত মন্দ ছিল না, তার কতক সে অঙ্গে পড়েই থাকতো। কিন্তু তার শাশুড়ির কি আছে না আছে তা কেউ কখনো চোখে দেখেনি, তবে শোনা যায় তার অনেক আছে। গয়নাগাঁটি ছাড়া আর কিছু ছিল? পিতল কাঁসার বাসন প্রায় 2 সিন্দুক বোঝাই করা আছে। এ বাড়িতেই সে সব রেখে গেছে। যে ঘরে ওরা থাকতো সেই ঘরেই সব রাখা আছে। গয়নাগাঁটিগুলো কি সে রেখে গেছে? তা তো বলতে পারি না। গগনের কাছে রেখে গেলেও তো আপনারা জানতে পারবেন। হ্যাঁ, তা জানতে পারারই তো কথা। সে যদি তার নিজের সিন্ধুকেও রেখে দিয়ে থাকে তাহলেও তো সে কথা আমাদের বলতো। গগনের নিজের সিন্দুকের চাবি কার কাছে থাকে? সে নিজের কাছেই রাখে। সিন্দুকটা কোথায়? তার শোবার ঘরে। বৃদ্ধার সাথে এই পর্যন্ত কথাবার্তা বলে আমরা বাইরে বেরিয়ে এলাম। জুনিয়র অফিসারটি বললেন, গগনের সাথে বিলাসীর যে সত্যিই একটা বৈধ কিংবা অবৈধ সম্পর্ক আছে এটা তো এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল। কিন্তু ও সেটা অস্বীকার করলো কেন? তার নিজের জিনিসপত্র সে নিজেই সব গগনের বাড়িতে রেখে গেছে, অথচ আমাদের বলল যে তার কিছুই নেই। গগনের নামটা পর্যন্ত মুখে আনল না। পাছে আমরা গগনকে জেরা করে সব জেনে যাই এই ভয়েই সে গগনের নাম বলেনি। স্যার, আমি নিশ্চিত এই গগন আর বিলাসী এরা দুজন পরামর্শ করেই বৃদ্ধাকে খুন করেছে। তারপর টাকা কড়ি সোনাদানা সব এনে গগনের বাড়িতেই রেখে দিয়েছে। বাড়ি সার্চ করলেই সব বেরিয়ে পড়বে। দেখো, আমাদের কাজ হচ্ছে বৃদ্ধার মৃত্যু স্বাভাবিক নাকি তাকে খুন করা হয়েছে এটা দেখা। বৃদ্ধা যে খুনি হয়েছে সে ব্যাপারে কিন্তু আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই। এই অবস্থায় গগনের অনুপস্থিতিতে তার বাড়ি তল্লাশ করাটা কি উচিত হবে? কিন্তু স্যার, গগন যদি সত্যিই টাকা পয়সা গয়নাগাঁটির লোভে এই খুনটা করে থাকে তাহলে তো পুলিশ এসেছিল শুনলে সেসব জিনিসপত্র সে নিজের বাড়িতে আর রাখবে না, সরিয়ে ফেলবে। তখন তো আর বাড়ি সার্চ করেও কোনো লাভ হবে না। আমার মনে হয় স্যার, বাড়ি সার্চ না করে এখান থেকে ফিরে যাওয়াটা ঠিক হবে না। এ কথার যুক্তি আছে। অনেক ভেবে শেষ পর্যন্ত গগনের ঘর সার্চ করার সিদ্ধান্তই নিলাম। সঙ্গের ভদ্রলোকটিকে এবং পাড়া থেকে আরও কয়েকজন ভদ্রলোককে ডেকে নিয়ে আমরা গগনের বাড়ির ভেতর ঢুকলাম। বাড়ির লোকেদের অনিচ্ছা সত্ত্বেও গগনের ঘরে খানা তল্লাশি শুরু করলাম। সিন্ধুকের চাবি যেহেতু গগনের কাছেই থাকে তাই প্রথমে অন্য চাবি দিয়ে সিন্ধুক খোলার চেষ্টা করলাম, কিন্তু তাতে কাজ না হয় সকলের সামনে সিন্ধুকের তালা ভেঙে ফেললাম। সিন্ধুকের ভেতরে যা পাওয়া গেল তা দেখে সকলেই অবাক হয়ে গেলেন। সিন্ধুকের ভেতর একটা মাটির কলসিতে বেশ কিছু সোনা রূপার গয়না রাখা ছিল। সেগুলো বার করে সকলের সামনে রাখলাম। এবাড়ির যে বৃদ্ধার সাথে আমি কথা বলছিলাম
তিনি বললেন, এত গয়না কোথা থেকে এলো? এসব তো গগনের নিজের নয়, বিলাসের জিনিসও তো এর মধ্যে রয়েছে দেখছি। ওগুলো সে গায়ে পড়ে থাকতো। আমার সহকর্মী অফিসারটি সমস্ত গয়নার একটি তালিকা তৈরি করে ফেললেন। উপস্থিত ভদ্রলোকদের দিয়ে স্বাক্ষরও করিয়ে নেওয়া হলো। তারপর সমস্ত গয়নাগাঁটি নিয়ে আমরা আবার বিলাসীর বাড়িতে গিয়ে হাজির হলাম। সে আমাদের দেখে একটু যেন চিন্তিত হয়ে পড়ল। আমি গয়নাগুলো তার সামনে বার করে রেখে বললাম, এই গয়নাগুলো চিনতে পারছো? কার বলো দেখি? বিলাসী আমার পিছন দিকে তাকিয়ে সঙ্গে আর কেউ আছে কিনা সেটাই বোধহয় দেখার চেষ্টা করল। তারপর বলল, না দারোগা বাবু, কার গয়না তা চিনতে পারছি না, আগে কখনো এগুলো আমি দেখিনি। বিলাসীর কথা শুনে আমরা রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি বললাম, সে কি, নিজের গয়না নিজেই চিনতে পারছো না? এ গয়না আমার, এ কথা আপনাকে কে বলেছে? এগুলো যার কাছে রেখে এসেছিলে সেই বলেছে। যে বলেছে সে মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা তুমিই বলছো। তুমি তোমার শাশুড়িকে খুন করে তার সমস্ত গয়নাগাঁটির সঙ্গে নিজের গয়নাগাঁটিগুলোকেও নিয়ে গগনের বাড়িতে রেখে এসেছিলে। বিলাসী এবার কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি মিথ্যে কথা বলিনি হুজুর, আমি আমার শাশুড়িকে খুন করিনি, কাউকে খুন করতে দেখিও নি। বিলাসীর এ কথা উপস্থিত কেউই বিশ্বাস করল না। সেখানে জড়ো হওয়া পাড়ার লোকজনেরা সকলেই তাকে গালিগালাজ করতে লাগলো। কিন্তু বিলাসীর মুখ থেকে আর কোনো কথা বার করা যাবে না সেটা বুঝতে পেরে তাকে একজন কনস্টেবলের হেফাজতে রেখে আমরা গগনের অনুসন্ধানে বেরোলাম। তাকে পাওয়া গেলে বিলাসীর গয়নাপত্র তার সিন্ধুকে কিভাবে এলো এই কথা জেনে নেওয়া যাবে। জুনিয়র অফিসারটি বললেন, গগনকে যে খুঁজবো, কিন্তু কোথায় খুঁজবো? চলো ওর বাড়িতেই যাই। হ্যাঁ, এতক্ষণে ফিরে এলেও আসতে পারে। যদি নাও ফেরে, ওর বাড়ির লোকজনেদের কাছ থেকে ওর এখানকার আত্মীয় স্বজনদের ঠিকানাগুলো জেনে নিয়ে সেই সব জায়গাগুলোতে একবার খোঁজ করতে হবে। কুটুম বাড়ি গেছে, কিন্তু ফেরার কথা কিছু বলে যায়নি। তার মানে হলেও হতে পারে যে কাছাকাছি কোথাও গেছে। চলো দেখা তো যাক। কিন্তু শহরতলির বেশ কয়েকটা জায়গা খোঁজ করেও গগনের কোনো সন্ধান পাওয়া গেল না। আবার বিলাসীর বাড়িতেই ফিরে এলাম। এসে যে দৃশ্য দেখলাম তাতে করে বিলাসী যে খুনি অথবা খুনের চক্রান্তকারিণী সে বিষয়ে আমার আর কোনো সন্দেহ রইল না, এবং একই সঙ্গে নিজেই নিজেকে ধিক্কার জানালাম। কারণ বিলাসীর পাহারার ব্যবস্থা যতটা আঁটোসাঁটো করার দরকার ছিল ততটা আমি করিনি। আমরা দেখলাম যে কনস্টেবলের ওপর বিলাসীর পাহারার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম সে দাওয়ার ওপর শুয়ে অঘরে ঘুমোচ্ছে। আমরা দুজন দাওয়ায় উঠে এসেছি, তাও সে টের পেল না। এ অবস্থায় যা আশঙ্কা করেছিলাম দেখলাম ঠিক তাই ঘটেছে। দাওয়ায় একটা খালি বিছানা পাতা, ঘরের ভেতর বিলাসী নেই। তাকে আর কোথাওই পাওয়া গেল না। পাড়ার মধ্যেও বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করলাম, কিন্তু বিলাসীর সন্ধান পাওয়া গেল না। আমার জুনিয়র অফিসারটি বললেন, পাড়ার লোকের সাথে বিলাসীর খুব একটা সদ্ভাব আছে বলে তো আমার মনে হয় না স্যার। এরা কেউই তাকে আশ্রয় দেবে না। ঠিকই অনুমান করেছে। সেই কারণেই সেবা করবার জন্য পাড়ার কাউকে না পেয়ে ভবানীপুরে গিয়েছিল বন্ধু তরলাকে ডাকতে। চলো ভবানীপুরে গিয়ে একবার খোঁজ করা যাক। ভবানীপুরে গিয়ে বিস্তর খোঁজাখুঁজি করে অবশেষে বেলতলায় তরলার বাড়ি পাওয়া গেল, কিন্তু তরলাকে সেখানে পাওয়া গেল না। তবে জানা গেল তরলা সত্যিই তার বোনের বাড়ি গেছে এবং বিলাসী সত্যিই সকালে সেখানে এসেছিল। যাই হোক, সে রাতে বিলাসী কিংবা গগন কারোরই সন্ধান পাওয়া গেল না। রাত কাবার হয়ে গেল, দৌড়োদৌড়ি সার। পরদিন সকালে আরও কয়েকজন পুলিশ কর্মীকে বিলাসী এবং গগনের সন্ধান বার করার কাজে নিয়োগ করা হলো। গতকাল
বৃদ্ধার মৃতদেহ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বেলা 11টা নাগাদ পরীক্ষার রিপোর্ট জানার জন্য আমি সেখানে গিয়ে ডাক্তারবাবুর সাথে দেখা করলাম। ডাক্তারবাবু তখন এই রিপোর্টটাই লিখছিলেন। তাকে জিজ্ঞাসা করলাম, গোলমাল কিছু পেলেন নাকি? না না, গোলমাল নেই, বয়সজনিত কারণেই মৃত্যু, বুঝলেন। বয়সকালে যা যা রোগ হয় তার সবকটার লক্ষণই শরীরে বিদ্যমান। তার সঙ্গে ছিল আবার ওই হাই ফিভার। কপালের কাটা দাগটা? ওটা মৃত্যুর খানিকক্ষণ আগেই হয়েছিল, কিন্তু ওই আঘাতের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই। মৃত্যু এমনিতেই ঘটত। আঘাতটা দেখতে যতটা বড় লাগছে, আসলে ততটা মারাত্মক নয়। ওপরের চামড়াই শুধু কেটেছে, হাড়ে চোট ধরেনি। ডাক্তারবাবু লেখা শেষ করে রিপোর্ট আমার হাতেই দিয়ে দিলেন। বুঝতে পারলাম আমাদের তদন্ত এখানেই শেষ, আর দৌড়দৌড়ি করার কোনো প্রয়োজন নেই। সুতরাং আর অন্য কোথাও না গিয়ে সোজা অফিসেই ফিরে এলাম। আমাকে ঢুকতে দেখেই আমার জুনিয়র সহকর্মী অফিসারটি হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বললেন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম স্যার। এই তরলা বোনের বাড়ি থেকে ফিরে এসেছে। কে বাড়ি ফিরল কি না ফিরল তা নিয়ে আর আমাদের মাথা ঘামানোর দরকার নেই। এই কথা বলছেন কেন স্যার? এটা পড়ে দেখো। আমি রিপোর্টটা সহকর্মীর হাতে দিলাম। সেটা পড়ে তিনি বেশ কিছুক্ষণ থম মেরে রইলেন। বললাম, কি হলো, কি ভাবছো? অনেকগুলো প্রশ্নের কোনো উত্তর পাওয়া গেল না। বিলাসী কেন পালালো, গগন কেন ফিরল না, বিলাসীর গয়নাগাঁটি কেন গগনের বাড়ি, এবং সর্বোপরি মৃতদেহের কপালের দাগটা কিভাবে হলো, এই তো। হ্যাঁ স্যার, এগুলোর তো কোনো মীমাংসা হলো না। তদন্ত অফিসিয়ালি শেষ হওয়ার পরেও তোমার কৌতূহলটা যে রয়ে যাচ্ছে, এটা দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। এই জন্যই আমি তোমাকে পছন্দ করি। স্যার দেখো, বিলাসী কেন পালালো তার উত্তর হচ্ছে ভয় পেয়েছে। আমরা যে তাকেই খুনি বলে ধরে নিতে চাইছি এটা সে বুঝতে পেরেছিল। গগনের গা ঢাকা দেওয়ার কারণটাও ওই একই। যে কোনো কারণেই হোক সে খবরটা পেয়ে গিয়ে থাকবে। আর বিলাসী যে তার এবং তার শাশুড়ির সমস্ত সোনাদানা গগনের বাড়িতে রেখে এসেছিল, সেটা সম্ভবত নিরাপত্তার কথা ভেবে। সে মেয়ে মানুষ বাড়িতে অসুস্থ শাশুড়িকে নিয়ে একা থাকে। কিন্তু এই ব্যাপারটা সে প্রথম থেকেই গোপন করতে চাইল কেন? এটা গোপন না করলে গগনের সাথে তার অবৈধ সম্পর্কটা যে প্রকাশ হয়ে পড়বে, সেই লজ্জায় বলেনি। আর কপালের কাটা দাগটা? এইটা জানার আগ্রহ আমারও হচ্ছে। বৃদ্ধার মৃত্যুর ঠিক আগে আগেই কি ঘটেছিল, এইটা এখনো ধোঁয়াশায় রয়ে গেল। তবে আমার ধারণা গগন ফিরে এলে হয়তো ব্যাপারটা জানা যাবে। ওরা তো এক্ষুনি আর ফিরবে বলে মনে হয় না। ওরা যাতে ফিরে আসে তার ব্যবস্থা করতে হবে। ওরা না ফিরলে তো গগনের সিন্দুক থেকে নিয়ে আসে গয়নাগুলোও আর অন্য কাউকে ফেরত দেওয়া যাবে না। ওরা যদি জানতে পারে যে আমরা তদন্ত বন্ধ করে দিয়েছি, ওদের আর কোনো বিপদ নেই, তাহলে কিন্তু ফিরে আসবে। ঠিক, যাতে ওরা জানতে পারে সেই ব্যবস্থাটাই করতে হবে। ওদের এলাকায় খবরটা রটিয়ে দেওয়া যায়। শুধু এলাকায় রটিয়ে দিলে ফল পেতে দেরি হবে, কারণ বর্তমানে ওরা এলাকায় নেই। দু একটা খবরের কাগজেও কেসটার বিবরণ ছাপিয়ে দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করা হলো এবং হাতে নাতে ফলও পাওয়া গেল। বিলাসী এবং গগনের বাড়িতে নিয়মিত খবর নেওয়া হচ্ছিল। দিন তিনেক পরেই খবর পেলাম গগন এখনো ফেরেনি, কিন্তু বিলাসী তার বাড়িতে ফিরে এসেছে। একদিন পরেই বিলাসীকে ডেকে পাঠালাম। ডাক পাওয়ার সাথে সাথেই সে এসে হাজির হলো। জিজ্ঞাসা করলাম, তুমি এতদিন কোথায় ছিলে? থাকার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। যখন যেখানে আশ্রয় পেয়েছি সেখানেই থেকেছি। যখন যা জুটেছে তাই খেয়েছি। নিজের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলে কেন? আপনাদের ভয়ে। দেখলাম আপনারা সকলেই ধরে নিয়েছেন যে আমিই আমার শাশুড়িকে খুন করেছি। আপনাদের হাতে পড়ে বিনা দোষে ফাঁসির দড়িতে আমার প্রাণ যেতে বসেছে, তাই প্রাণ বাঁচাতে পালিয়েছিলাম। পাহারাওয়ালাকে ফাঁকি দিলে কিভাবে? যখন দেখলাম বাড়িতে আর কোনো লোক নেই, সবাই একে একে চলে গেছে, তখন দাওয়ার বিছানা পেতে দিয়ে পাহারাওয়ালা পুলিশটাকে বসতে দিলাম। একটু দূরে
আর একটা বিছানা পেতে আমিও শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ার ভান করলাম। দেখলাম পাহাড়ওয়ালা ঢুলছে। তারপর সে বার দুয়েক আমার নাম ধরে ডাকলো। আমি কোনো সাড়া দিলাম না। এবারে দেখলাম সে শুয়ে পড়ল। খানিকক্ষণ পরেই নাক ডাকতে শুরু করলো। সেই ফাঁকে আমি চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন আবার ফিরে এলে কেন? এখন জানতে পেরেছি যে আমার শাশুড়িকে কেউ খুন করেনি, রোগ ভোগেই তার মৃত্যু হয়েছে। খুন যদি নাই হয়ে থাকে তাহলে আমার উপরেও আর কেউ খুনের দায় চাপাতে পারবে না, তাই ফিরে এসেছি। এসব খবর তুমি কোথায় পেলে? যেখান থেকেই পাই না কেন, খবরটা না পেলে আমি ফিরতাম না। তোমাকে ফিরিয়ে আনবার জন্য এটা তো আমাদের একটা চালও হতে পারে। এই কথাটা ভেবে দেখেছো কি? আমি ভালো করে খোঁজ নিয়ে এসেছি, খবরটা সত্যি। কি করে জানলে? ফিরে আসার আগে আমি যে বাড়িতে রাত কাটাই তারা নিয়মিত খবরের কাগজ পড়ে। তারা যখন নিজেদের মধ্যে এই সব নিয়ে আলোচনা করছিল তখন তাদের কথা আমি শুনতে পাই। তারা যে আমাদেরই ঘটনা নিয়ে কথাবার্তা বলছে সেটা বুঝতে পারি। তখনই আমার মনে সন্দেহ হয়, এই আপনি যেমন বললেন সেই রকম। হয়তো আমাকে ধরবার জন্য আপনারা কৌশল খাটিয়েছেন। নিশ্চিত হওয়ার জন্য সেই বাড়ির গিন্নিমাকে সব কথা বলি, শুধু আমি যে বিলাসী সেটা গোপন রাখি। তবে কর্তাবাবু সন্দেহ হয়েছিল, তিনি বুঝে ফেলেছিলেন আমি বিলাসী। যে ডাক্তার আমার শাশুড়ির মৃতদেহ পরীক্ষা করেছিল তার সঙ্গে কর্তাবাবুর আলাপ ছিল। তিনি খোঁজ জায়গা থেকেই আসল খবর জেনে এসেছিলেন। সেটা শুনেই আমি বাড়ি ফিরে এসেছি। মনে মনে বিলাসীর বুদ্ধির তারিফ না করে পারলাম না। বললাম, গগনের বাড়িতে যে গয়নাগুলো পাওয়া গেছে সেগুলো কার? আমাদের, আমার আর আমার শাশুড়ির। তখন স্বীকার করনি কেন? ভয়ে। গগনের সঙ্গে তোমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, পরিচিত। সব কথা স্বীকার করলেও উপপতির ব্যাপারটা স্বীকার করতে পারল না। বললাম, গগন ফিরলে তাকে নিয়ে দুজনে একসঙ্গে এসো, গয়নাগুলো নিয়ে যাবে। এই ঘটনার দু একদিন পরে একদিন সকালে গগনকে নিয়ে বিলাসী এলো আমার কাছে গয়নাগুলো ফেরত নিতে। আমার ঘরেই ওদের বসালাম। বললাম, গয়নাগুলো এখনই তোমাদের দিয়ে দিচ্ছি, তবে তার আগে গগনকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। গগন ঘোষ বলল, হ্যাঁ বলুন, কি জানতে চান? এখন তো তোমাদের আর কোনো ভয় নেই, সুতরাং যা জিজ্ঞাসা করব তার সঠিক জবাব দেবে। নিশ্চয়ই দারোগাবাবু, বেঠিক কেন বলতে যাব? আমি তার কোনো দোষ করিনি। দোষ না করেও মিথ্যে কথা বললে যে তার ফল কি হয় তা বিলাসী হাড়ে হাড়ে টের পেয়েছে। যাই হোক, এই বিলাসীকে তুমি চেনো তো? না চিনলে আর ওর সঙ্গে আসবো কেন? হ্যাঁ, তা তো ঠিকই। ও তোমার কে হয়? কেউ হয় না, ওরা বেনে, আমি গোয়ালা। তোমাদের জাত যে আলাদা সেটা আমার জানা আছে, কিন্তু ওর সঙ্গে তোমার বৈধ বা অবৈধ কোনো সম্পর্ক আছে কি? সবই তো জেনে গেছেন, তবে আর কেন জিজ্ঞেস করছেন? বুঝলাম। বিলাসীর শাশুড়ি এটা জানতো? হ্যাঁ, ওরা দুজন অনেকদিনই আমাদের বাড়িতে বাস করে এসেছে। যে গয়নাগুলো এখন তোমরা নিতে এসেছো সেগুলো কার? এখন সবই বিলাসীর। ওগুলো তোমার কাছে গেল কিভাবে? বিলাসী আর ওর শাশুড়ি দুজনে পরামর্শ করেই ওগুলো আমার কাছে রেখেছিল। বিলাসীর শাশুড়ির সাথে তোমার শেষ কবে দেখা হয়েছিল? যেদিন সে মারা যায় সেদিনও আমি তাকে দেখেছি। কখন? বেলা 10টা-11টা হবে। ওই সময় তাকে কোথায় দেখেছিলে? ওদের বাড়িতেই। বিলাসী সেই সময় কোথায় ছিল? বিলাসীকে সেই সময় আমি বাড়িতে দেখতে পাইনি। ওর শাশুড়ি যে বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছে এটা জানতাম। হঠাৎ করেই একটা বিশেষ কাজে বাইরে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল। কবে ফিরব ঠিক ছিল না, তাই ভেবেছিলাম যাওয়ার আগে একবার বিলাসী আর ওর শাশুড়িকে দেখে যাই। সেই জন্যই এসেছিলাম। এসে দেখলাম মৃতা জ্বরের ঘোরে অস্থির হয়ে পড়েছে। এপাশ ওপাশ করতে করতে দাওয়ার একেবারে ধারের দিকে চলে এসেছে। ওখানেই উঠে বসবার চেষ্টা করছে। আমি তাড়াতাড়ি তার কাছে গেলাম, কিন্তু আমি পৌঁছানোর আগেই বৃদ্ধা দাওয়া থেকে গড়িয়ে নিচে পড়ে গেল। ইটের উপর মাথাটা ঠুকে গিয়ে কপালের উপরটা অনেকখানি কেটে গেল। আমি পাঁজা কোলা করে তুলে ওখানে দাঁড়িয়ে আবার তাকে বিছানায় শুইয়ে দিলাম। ডাকাটাকি করে বিলাসীকে পেলাম না। কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু
ওদিকে আবার জাহাজ ধরার তাড়া আছে। ভাবলাম বিলাসী নিশ্চয়ই এখনই ফিরে আসবে, রুগী রেখে আর কত দূরেই বা যাবে। তাই আমি আর দাঁড়ালাম না। ফিরলে কবে? গতকালই ফিরেছি। ফিরে শুনলাম বৃদ্ধা মারা গেছে। বিলাসী টানাটানিতে পড়েছিল। আমার ওপর সন্দেহ হয়, আমারও পর্যন্ত খানা তল্লাশি হয়েছে। এর অনেকটাই হয়েছে বিলাসীর ভুলের জন্য, আর বাকিটা পুলিশি কর্তব্যের খাতিরে। এরপর সই-সাবুত করিয়ে নিয়ে গয়নাগুলো ওদের ফেরত দিয়ে দিলাম। মামলার অফিসিয়াল তদন্ত শেষ হয়েছিল কদিন আগেই। ব্যক্তিগত কৌতূহল নিরসনও আজ হয়ে গেল। সব শুনে আমার সহকর্মী জুনিয়র পুলিশ অফিসারটি বললেন, স্যার, এই মামলার নাম কি হওয়া উচিত বলুন তো? কি? বিভ্রান্ত বিলাসী। বিভ্রান্ত পুলিশই। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, বিলাসী সঙ্গীতা, বৃদ্ধা রূপা, গগন অপু, রেজিস্ট্রার মিতুল, রামেশ্বর এবং সহকর্মী পুলিশ অফিসার অনুপ, আর প্রিয়নাথের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।